জব টিচার্স টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় শিক্ষক নিবন্ধন সম্পর্কিত প্রশ্ন ও উত্তর, পর্ব নং 10। তো সম্মানিত ভিউয়ার্স, ইতিপূর্বে আমাদের 9টি পর্ব চলে গেছে, এখন রয়েছে 10 নং পর্ব। তো 10 নম্বর পর্বে 91 থেকে 100 পর্যন্ত মোট 10টি প্রশ্ন পাবেন। তো আমরা আসি প্রশ্নে। তো 91 নম্বর প্রশ্নে বলা হয়েছে এমপিওভুক্ত শিক্ষকদের ইনক্রিমেন্ট সম্পর্কে বলুন। এমপিওভুক্ত শিক্ষকরা জাতীয় বেতন স্কেলে বেতন পেয়ে থাকে এবং ইনক্রিমেন্টটাও সেই সরকারি নিয়মে প্রতি বছর 5% হিসেবে জুলাই মাসে 5% আকারে এই ইনক্রিমেন্টটা হয়ে থাকে এবং তারা বছরে দুইটি ইনক্রিমেন্ট তারা একটি চাকরি জীবনে 2টি ইনক্রিমেন্ট পেয়ে থাকে। যারা 10ম গ্রেডে যুক্ত হয় তারা 8ম গ্রেড পর্যন্ত যাইতে পারে এবং এভাবে ধাপে ধাপে 2টি গ্রেড পর্যন্ত যুক্ত হয়। তো এমপিওভুক্ত শিক্ষকদের ইনক্রিমেন্ট হলো 5%, যেটি সরকারি নিয়ম মোতাবেক প্রযোজ্য এবং সারা বাংলাদেশের সকল সরকারি চাকরিগুলোতে বা রাজস্ব খাতের চাকরিগুলোতেও 5% ইনক্রিমেন্ট বিদ্যমান রয়েছে এবং এর সাথে 5% প্রণোদনাও চালু রয়েছে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে। 92 নম্বর প্রশ্ন বলছে ট্রেড অ্যাসিস্ট্যান্টদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলুন। আসলে এসএসসিভুক্ত যে এসএসসি ভোকেশনাল রয়েছে 640টি, সেই সকল ভোকেশনালে ট্রেড অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেওয়া হয় 2টি ট্রেডে 2জন ট্রেড অ্যাসিস্ট্যান্ট। তো তাদের শিক্ষাগত যোগ্যতা হলো সংশ্লিষ্ট ট্রেডে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস অর্থাৎ ইন্টার পাস থাকতে হবে। আমি যেমন ড্রেস মেকিংয়ে এখানকার ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা। তো আমার যে ট্রেড অ্যাসিস্ট্যান্ট ওনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সরকারি নিয়ম অনুযায়ী, সেটা হলো টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। আপনারা সবাই জানেন যে সারা বাংলাদেশে 64টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ রয়েছে, আরও 100টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ করা হচ্ছে বা কিছুটি হয়েছে, সব মিলিয়ে তাহলে 164টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে উনি ইন্টার পাস থাকতে হবে। কিংবা যদি এই ইন্টার পাস না থাকে তাহলে প্রতিষ্ঠান প্রধান 3বার করে সার্কুলার দিয়ে যদি ইন্টার পাস প্রার্থী না পান তাহলে এসএসসি বা সংশ্লিষ্ট ট্রেডে, যেমন আমাদের যারা এসএসসি ভোকেশনালে ড্রেস মেকিং নিয়ে পাস করেছেন তারা কিন্তু ট্রেড অ্যাসিস্ট্যান্ট হতে পারবে। কিন্তু ওই যেটা বললাম যে 3বার সার্কুলার দিতে হবে, দেওয়ার পরে যদি দেখে যে ইন্টার পাসে কোনো টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে পাসধারী না থাকে তাহলে সেক্ষেত্রে উনি এসএসসি পাস নিতে পারবে। তো সেক্ষেত্রে কিন্তু বেতন গ্রেড 16 থেকে নেমে আরও নিচে নামিয়ে সেটা হবে 9,000 টাকা স্কেল বা 17তম গ্রেড, এরকম একটা স্কেল হবে, 9,000 টাকা স্কেল হবে এসএসসি পাস হলে। আর এমনি এসএসসি পাস না হলে 16তম গ্রেডে 9,300 টাকা স্কেল হবে। আর ট্রেড অ্যাসিস্ট্যান্টের কাজ হলো ট্রেড ইনস্ট্রাক্টরদের সহায়তা করা, তারা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের 3য় শ্রেণী কর্মচারী হিসেবে পরিগণিত হবেন। আবার এখানে অনেকে বলতে পারেন যে এখানে কম্পিউটার ডিপ্লোমা পাসধারীদেরও অনেক সময় নেওয়া হচ্ছে, যে ডিপ্লোমা পাসধারীরা অনেকে এমপিও পাচ্ছেন, অনেকখানে আবার এমপিও পাচ্ছেন না। তো যারা ডিপ্লোমা পাসধারী হবেন তারা নিজ দায়িত্বে হবেন, এক্ষেত্রে আমাদের কিছু নেই। তবে আমরা নীতিমালাতে বলবো যে সেখানে বলছে সংশ্লিষ্ট ট্রেডে বিএম ভোকেশনাল পাস অর্থাৎ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে আপনাকে পাস করতে হবে, কিংবা কারিগরি এমন প্রতিষ্ঠান থেকে পাস করতে হবে যেখানে এসএসসি এবং ইন্টার 2টি সাবজেক্টে আপনি পড়েছেন, এইরকমভাবে পড়তে হবে। যেমন আপনার এসএসসি ইলেকট্রিক্যাল এবং ইন্টারও ইলেকট্রিক্যাল, এসএসসি সিভিল কনস্ট্রাকশন, ইন্টারও সিভিল কনস্ট্রাকশন, অথবা এসএসসিতে কম্পিউটার, ইন্টারও কম্পিউটার, এরকম হলে, বা যেমন এসএসসি ভোকেশনাল জেনারেল প্রতিষ্ঠানগুলোর সাথে যে সেখানে কম্পিউটার আছে আবার ইন্টারও কম্পিউটার নিলেন তাহলে কোনো ধরনের সমস্যা নেই। এই হলো আমাদের ট্রেড অ্যাসিস্ট্যান্টদের শিক্ষাগত যোগ্যতা। তারপরে আমরা 93 নম্বর প্রশ্নে আসি 13তম শিক্ষক নিবন্ধন সম্বন্ধে। 13তম শিক্ষক নিবন্ধনকে একটি স্পেশাল শিক্ষক নিবন্ধন বলা হয়। এই সময় শিক্ষামন্ত্রী ছিলেন নুরুল ইসলাম নাহিদ। উনি 13তম শিক্ষক নিবন্ধনে রিটেন পরীক্ষার সময় কেন্দ্রে যে বলেছিলেন যে উপজেলায় যে কয়টি শূন্যপদ রয়েছে, অর্থাৎ আপনার উপজেলায় ধরেন কৃষি শিক্ষা বিষয়ে একটি পদ খালি রয়েছে, তো আপনারা 10 জন পরীক্ষা দিয়েছেন, তো সর্বোচ্চ একজন যিনি ওনাকে পাস করাবে। যেমন আপনার উপজেলায় 10 জন পরীক্ষা দিয়েছেন কিন্তু আপনার উপজেলায় 20টা সিট খালি রয়েছে, তাহলে আপনি 10 জনই পাস করবেন, 40 পাইলে 10 জনই পাস করবেন। আবার ধরেন আপনার উপজেলায় 2 জন পরীক্ষা দিয়েছেন, একটি পদও খালি নেই, তাহলে 2 জনই 99 পাইলেও ফেল। এটি হলো 13তম শিক্ষক নিবন্ধন। কিন্তু এরপরে যে শিক্ষক নিবন্ধনগুলো রয়েছে 14, 15, 16, 17 এবং 18 যে চলমান
প্রমাণ রয়েছে এগুলো সব জাতীয় মেধা তালিকা অনুযায়ী টিকানো হয়। তাই কেউ যদি আপনাকে বলে যে আমার নিজ জেলাতে তোর সহকারী শিক্ষক ইংরেজি পদে কোনো শূন্যপদ নেই বা নিজ উপজেলাতে নেই, তাই পরীক্ষা দিয়ে কোনো লাভ নেই, এটা কিন্তু আপনাকে প্রচারণার কৌশল দেওয়া হয়ে দিল যে পদ শূন্য থাক বা না থাক অবশ্যই আপনি শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেবেন। এবং যারা ইন্টার পাস এবং যাদের 18 বছর বয়স তারা অবশ্যই 19তম শিক্ষক নিবন্ধনের প্রস্তুতি নেবেন। এবং 19তম শিক্ষক নিবন্ধনে 2024 সালে যে কোনো সময়ই কিন্তু সার্কুলার প্রকাশিত হবে। বেশি সম্ভব 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটি প্রকাশিত হবে আপনার 18তম শিক্ষক নিবন্ধনে যখন ভাইবা অনুষ্ঠিত হবে, ভাইবার মধ্য দিয়ে একটি সময়ের মধ্য দিয়ে দেখবেন যে 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশিত হয়েছে। এখানে ইন্টার পাসের এবং বয়স 18 থেকে 35-এর মধ্যে যারা রয়েছেন তারা সবাই আবেদন করতে পারবেন। এখন তারপরে আমরা আসি যে কারিগরি শাখায় এমপিও হতে কেমন সময় লাগে। তো আমি চৌদ্দ গণবিজ্ঞপ্তি আলোকে বলবো যে কারিগরি শাখায় এমপিও হতে সর্বনিম্ন 5 মাস সময় লাগে এবং সর্বোচ্চ 1 বছর পর্যন্ত সময় লাগে। তবে যদি আপনার সকল কাগজপাতি ঠিক থাকে তো আশা করা যায় 6 মাসের মধ্য দিয়ে আপনি 6-7 মাসের মধ্যে আপনি এমপিও পাবেন। তবে কারিগরি শাখায় এমপিওতে চৌদ্দ গণবিজ্ঞপ্তি পর্যন্ত বলবো কারিগরি শাখায় এমপিওতে কোনো বকেয়া দেওয়া হয় না। অর্থাৎ আপনি এই যে 5 মাস যে চাকরি করেন 5 মাস পরে যে আপনার এমপিও হবে এই 5 মাসে কিন্তু আপনার কোনো বকেয়া দেওয়া হবে না। এবং কারিগরি শাখায় এমপিও করা হয় অ্যানালগ পদ্ধতিতে প্রায় 32 জনের কাগজপাতি সংগ্রহ করে জেলা আঞ্চলিক কার্যালয়ের মধ্য দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। এবং যারা কারিগরিতে এমপিও করবেন তারা অবশ্যই 3 সেট কপি করবেন। একটি আঞ্চলিক কার্যালয়ে থাকবে, একটি আপনার হাতে থাকবে, আর একটা কারিগরি শিক্ষা অধিদপ্তরে পৌঁছে দিতে হবে এবং 3 সেটই সত্যায়িত করে আপনি রাখবেন, তাহলে আর কোনো ধরনের সমস্যা হবে না। তো হলো কারিগরি শাখা এমপিও। আর মূল সময় হলো যে সর্বনিম্ন হলো 5 মাস, সর্বোচ্চ হলো 1 বছর। তবে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কারিগরি শাখা অনলাইন হওয়ার চিন্তা ভাবনায় রয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং বকেয়া দেওয়ার চিন্তা ভাবনাও রয়েছে। তাই যে বন্ধ বকেয়া না দেয় সে বন্ধ নিয়ম কার্যকর, যে বন্ধ না হয় সে বন্ধ বলা যাবে না। তবে এখন পর্যন্ত আমি ভিডিও করার আগ পর্যন্ত বকেয়া সিস্টেম চালু হয়নি। 95 নম্বর প্রশ্ন বলছে মাদ্রাসা এমপিও পেতে কেমন সময় লাগে। মাদ্রাসা এমপিও পেতে কোনো সময় লাগে না। প্রতি মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে কর্মকর্তা কর্মচারীরা এমপিও অনলাইনে পাঠাবেন এবং 25 তারিখের মধ্যেই আপনার ডিডি পর্যায়ে অর্থাৎ আঞ্চলিক কার্যালয় থেকে আপনার ইন্ডেক্স পাওয়ার জন্য ইন্ডেক্স নাম্বারে এসে পড়বে এবং পরের মাসে আপনি বেতন পাবেন। আর প্রতি মাসে যেহেতু হয় এক্ষেত্রে এখানে আর কিন্তু বকেয়া নাই। আপনি ওই জানুয়ারি মাসে আবেদন করলে জানুয়ারি মাসে বেতনটা ফেব্রুয়ারি মাসেই পেয়ে যাবেন। এ হলো অবস্থানটা। তারপর 96 বলছে এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ম্যানেজিং কমিটির কাজ কি। এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির কাজ হলো শিক্ষা প্রতিষ্ঠানে তদারকি করা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা আসলো কিনা, তারপরে আয় ব্যয় হলো যে প্রতিষ্ঠানে যে আয় ব্যয়গুলো হলো এই আয় ব্যয়গুলো দেখা, তারপরে আপনার সুশৃঙ্খল বজায় রাখা এবং তাদের এই যে আপনার যে শিক্ষকগুলো এখানে নিয়োগপ্রাপ্ত হলো তাদেরকে অভিভাবক হিসেবে থাকা এবং তাদের বেতন যে হয় সেগুলো সিগনেচার রাখা। টোটাল কথা হলো এক ধরনের অভিভাবক হিসেবে কাজ করে এই ম্যানেজিং কমিটি। আর এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে সব স্তরে ম্যানেজিং কমিটি রয়েছে। যেখানে ম্যানেজিং কমিটি নাই সেখানে অ্যাডহক কমিটি নিয়োগ হয়। আবার অ্যাডহক কমিটি নিয়োগ না থাকলেও আবার অনেক সময় রয়েছে দেখা যায় ইওনো টিওনো বা নেতৃস্থানীয় বা প্রশাসনেও অনেক সময় অস্থায়ী নিয়োগ দেওয়া হয়ে থাকে। তারপরে 97 নম্বর প্রশ্নে বলা হয়েছে মাউসিতে কি বকেয়া আবেদন করা লাগে। মাউসিতে বকেয়া আবেদন করা লাগে। মাউসিতে বকেয়া আবেদন করা লাগে। বকেয়া আবেদন করলে বকেয়া পাওয়া যায়। তবে জেলা শিক্ষা অফিসে বকেয়া আবেদন করতে গেলে কিছু চা পানির খরচ লাগে, সেটি সর্বোচ্চ 2 থেকে 3 হাজার টাকা পর্যন্ত। ক্ষেত্র বিশেষ কিছু কিছু উপজেলাতে কিছু কিছু জেলা শিক্ষা অফিসে এটাও লাগে না। তো যাই হোক অনেক বিষয় রয়েছে কিন্তু এটা অনলাইন প্ল্যাটফর্ম, সেই জন্য বিষয়গুলি বলতে পারলাম না। তো যাই হোক আমরা 98 নম্বর প্রশ্নে আসি। বলছে যে যোগদানের সময় কি মূল কাগজপত্র নিয়ে যেতে হবে। অবশ্যই যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানে যোগদান করবেন তারা অবশ্যই 1 সেট ফটোকপি এবং মূল যে কপিটি অবশ্যই আপনি সাথে নিয়ে যাবেন এবং এর সাথে বাবা মার ভোটার আইডি কার্ড এই দুটি মূল নিয়ে যাবেন এবং একজনের বাবা মা দুজনের ছবি নিয়ে যাবেন। কারণ আপনি যখন যোগদান করতে যাবেন তখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলে নমিনির ছবি লাগে, বাবা মার ভোটার আইডি কার্ড লাগে। তো সেই ক্ষেত্রে আপনি সব কিছুই নিয়ে যাবেন, অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ড, এসএসসি পাসের সনদ, ইন্টার পাসের সনদ, এসএসসি নাম্বারপত্র, ইন্টার পাসের নাম্বারপত্র, অনার্সের নাম্বারপত্র, ডিগ্রি নাম্বারপত্র, মাস্টার্স এবং মাস্টার্সের নাম্বারপত্র, মানে সব ধরনের যে কাগজপাতি রয়েছে, আপনার ভোটার আইডি কার্ড, আপনার বাবার ভোটার আইডি কার্ড, আপনার মার ভোটার আইডি কার্ড, এইগুলো সবই নিয়ে যাবেন। এবং আপনি যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিক সুপারিশ এবং চূড়ান্ত সুপারিশ পেয়েছেন
এগুলো নিয়ে যাবেন, নিয়ে যেয়ে কিছুদিন দেখার পরে এমপিও করার পরে আপনি মূল সনদটি আপনি বলে কয়ে সব কিছু আপনার হাতে রাখবেন। এ হলো আমাদের যোগদান পরবর্তী আপনার যে কাগজপাতি, এটি অবশ্যই আপনাকে মূল সনদ নিয়ে যেতে হবে। তারপরে 99 বলা হয়েছে মিনিস্ট্রি অডিট। মিনিস্ট্রি অডিট হলো প্রত্যেক 10 বছর পর পর এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে আয় ব্যয়ের হিসাব নিকাশ করার জন্য শিক্ষা অধিদপ্তরের অধীনে একটি নিরীক্ষা আবেদন করা হয় এবং আপনার সার্টিফিকেট দেখা হয়, এই প্রতিষ্ঠানে আয় ব্যয় দেখা হয়, আপনি কিভাবে নিয়োগ পেলেন, কিভাবে মানে বেতন পেলেন, কয় টাকা কোন খাতে খরচ করলেন, সভাপতিরা, ম্যানেজিং কমিটি কিভাবে কি খরচ করলো, এটি কি বলা হয় মিনিস্ট্রি অডিট। এই অডিটে ব্যাপক পরিমাণ টাকা ব্যয় হয় এবং অনেক প্রতিষ্ঠানে হয়রানি হয় এবং শিক্ষকদের প্রায় 1 মাসের বেতন পর্যন্ত কেটে নেয়। তাই মিনিস্ট্রি অডিট প্রতি 10 বছর পর পর হয়ে থাকে এবং 5 বছর পর পর একটি প্রাথমিক রিপোর্টও হয়ে থাকে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে। তো আমরা আসি 100 নং প্রশ্নে। বলছে যে এমপিওভুক্ত শিক্ষকদের স্কুলে কয়টা বন্ধ থাকতে হয়। এমপিওভুক্ত স্কুলদের সরকার কর্তৃক যে নিয়মকানুন দিয়ে দেয় সেই অনুযায়ী থাকতে হয়। তবে সচরাচর আমরা সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত থাকি, আবার অনেক সময় আছে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত থাকা লাগে। এটি সম্পূর্ণ নির্ভর করে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের নোটিশের উপর ভিত্তি করে। নোটিশ অনুযায়ী ওনারা যে কয়টা বন্ধ থাকতে বলবে সেই কয়টা বন্ধ আমাদের থাকতে হবে। এবং কি রমজান মাসের যে একটি নিয়মকানুন, রমজানে অনেক সময় বন্ধ থাকে বা খোলা থাকলে ওনারা যে সময়টি খোলার জন্য নোটিশ দেয় বা প্রজ্ঞাপন দেয়, ওই প্রজ্ঞাপন অনুযায়ী আমাদের থাকতে হয়। এ হলো মোটামুটি নিয়ম। তবে 10টা টু বিকাল 4টা পর্যন্ত হলো সাধারণ নিয়ম, হলো এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে থাকতে হয়। এ হলো আমাদের শিক্ষক নিবন্ধন সম্পর্কিত প্রশ্ন পর্ব নং 10-এর সমাপ্তি ঘটল। এই মোট 10টি পর্ব শেষ হলো। এই 100টি প্রশ্ন আমরা ইতিপূর্বে যারা দেখেননি তারা পর্ব নং 1 থেকে পর্ব নং 10 পর্যন্ত দয়া করে দেখে নেবেন এবং আমাদের জব টিচার টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।